সরি, আমার আমার এখানে কারেন্ট চলে গিয়েছে। অসুবিধার জন্য দুঃখিত। আমরা, হ্যাঁ, আমার এখানে কারেন্ট চলে গিয়েছে। আমি সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ওকে, আমরা আমরা আবার চলে আসছি। সরি, সাময়িক অসুবিধার জন্য আমি খুবই দুঃখিত, আমার এখানে চলে গিয়েছিল। তো এখানে 40তমতে সর্বোচ্চ 5টা প্রশ্ন আসছে, 43তমতে আসছে 2টা প্রশ্ন। তো আমরা মোটামুটি দেখলাম যে আগের আগের হচ্ছে কয়টা প্রশ্ন আসছে বা কোন কোন জায়গা থেকে আসছে। তো দেখা যায় যে প্রতি বিসিএসই আপনার প্রশ্ন থাকতেছে। সুতরাং যে 44তম বিসিএস সামনে আসে আমাদের, তো সেখানেও প্রশ্ন থাকবে। আপনার 3টা থেকে 4টা প্রশ্ন পাবেন এই সংগঠন থেকে। তো মোটামুটি জাতিসংঘ এবং হচ্ছে এই সংগঠন, এখান থেকে মোট 6টা থেকে 8টা প্রশ্ন পাওয়া যাবে। তো 6টা থেকে 8টা প্রশ্ন মানে এত বিশাল কিছু। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এখন আমাদের মূল ক্লাসটা শুরু করি। আমরা আজকে দেখবো হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান। হ্যাঁ, অর্থনৈতিক আম, অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠান আছে বিভিন্ন ধরনের, বা আমাদের আমাদের সারা বিশ্বের বিভিন্ন যেসব অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, আজকে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। শুরুতে আমরা দেখবো হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটার যেটা ইংলিশ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এই সংক্ষেপে যেটাকে বলা হয় ডাব্লিউটিও। এই ডাব্লিউটিও এদেরকে, এরা আসলে কি কাজ করে? এরা আসলে মূলত হচ্ছে ট্যারিফ, ট্যাক্স এবং ইম্পোর্ট এক্সপোর্ট, তারা এইসব নিয়ে কাজ করে। এবং এটা হচ্ছে বিশ্ব যে বাণিজ্য হয়, বিভিন্ন বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্য হয়, এইগুলাকে নিয়ে এইগুলা তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যে কোনো কোনো দেশে যদি পণ্য ঢুকে, তাহলে হচ্ছে কেমন শুল্ক আরোপ করতে পারবে, বা কোন দেশে কেমন কোন পণ্য ঢুকলে কেমন শুল্ক আরোপ হবে। তো এইগুলা নিয়েই তারা হচ্ছে কাজ টাজ করে। এবং এইটাকে এটাকে বলা হয় দ্য ওয়াচডগ অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তো এই ডাব্লিউটিও কে বলা হয়। তো এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। এবং এটার সদস্য সংখ্যা হচ্ছে 164। এবং সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান। তো ডাব্লিউটিওর যে সর্বোচ্চ যে পদ, সেই সর্বোচ্চ পদের নাম হচ্ছে মহাপরিচালক। এই এরকম একটা কোশ্চেন আসছিল যে ইউএনডিপির সর্বোচ্চ যে পদ তার নাম কি। তো তো আহ, যেহেতু এরকম একটা প্রশ্ন আগে আসছে, তো সুতরাং এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, যে হয়তো বলতে পারে যে অমুক প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদ কোনটি। তো ডাব্লিউটিও এর যে সর্বোচ্চ সর্বোচ্চ পদ, সেটার নাম হচ্ছে মহাপরিচালক। এবং যিনি এখন বর্তমান মহাপরিচালক, তার নাম হচ্ছে এনগুজি এনগুজি ওকোনজো ইভেলা। আমার এটা আমি হচ্ছে গুগলে প্রনাউন্সিয়েশন দেখে তারপর লিখতে হয়েছে। আমি এটা শুরুতে প্রনাউন্সিয়েশন করতে পারি নাই। তো আপনারা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা ছেলে না মেয়ে? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি ছেলে মনে হয়? তিনি অবশ্যই মেয়ে, অবশ্যই একজন মহিলা, অবশ্যই ভদ্র মহিলা। আচ্ছা, তো ডাব্লিউটিও জানার আগে ডাব্লিউটিওর যে ইতিহাস, তার যে জন্ম, সেটা থেকে আমাদের একটু জানতে হবে। কারণ ডাব্লিউটিওর জন্মের যে ইতিহাস, সেখান থেকে প্রায় হচ্ছে প্রশ্ন আসে।
ডাব্লিউটিও আগে এই নামটা ছিল না, অর্থাৎ আগে ডাব্লিউটিও নামটা ছিল না, আগে এটা নাম ছিল GATT, যেটা সংক্ষেপে যেটা সংক্ষেপে বলা হয় হচ্ছে গ্যাট। হ্যাঁ, GATT। এটার এব্রিভিয়েশনটা হচ্ছে দ্য জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেডস। অর্থাৎ আগে আগে ডাব্লিউটিও এর যে নাম, আগে ডাব্লিউটিও এর নাম ছিল এটা, পরে আস্তে আস্তে একটা সময় গিয়ে এই নামটা চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় আমি একটু পরে দেখবো। তো এই ডাব্লিউটিও এর যে চুক্তি স্বাক্ষর, সেই চুক্তিটা তাদের স্বাক্ষরিত হয় 1947 সালে। 1947 সালে বিভিন্ন মানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আছে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে বৈশ্বের যে ব্যবস্থা, হ্যাঁ, সেটা একটা আমূল পরিবর্তন হয়। আগে হচ্ছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশ তারা ইচ্ছামতো বাণিজ্য করতে পারতো, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল যে ট্রেড সেগুলো নিয়ন্ত্রণ করার মতো কোনো সংস্থা ছিল না। তো তারা এই জিনিসগুলা যাতে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্যই তারা একটা চুক্তি স্বাক্ষর করে 1947 সালে, যেই চুক্তির নাম হচ্ছে GATT। পরে এটা কার্যকর হয় হচ্ছে 1948 সালে। এরপরে এটা নিয়মিত বিভিন্ন রাউন্ড চলছিল, অর্থাৎ পুরা মানে পুরো বিশ্বের যে বাণিজ্য, হ্যাঁ, এটা তো হচ্ছে একদিনে 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 বসে ঠিকঠাক করা সম্ভব না। হ্যাঁ, বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন হচ্ছে নীতি বা বিভিন্ন নীতিমালা, এইগুলা এইগুলা ঠিক করার জন্য আহ, তাদের নিয়মিত ওই সময় যারা সদস্য ছিল, তো তারা নিয়মিত সম্মেলনে বসতো। এই সম্মেলনগুলোকে বলা হতো রাউন্ড। তো এরকমই 1995 সালে 1995 সালে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে এখনকার এখনকার যে ডাব্লিউটিও, তো সেটা হচ্ছে আত্মপ্রকাশ করে। হ্যাঁ, তো এই যে ডাব্লিউটিও যে নামটা আসছে, তো এই নামটা প্রথমে প্রস্তাব করেন হচ্ছে পিটার ডাঙ্কেল। হ্যাঁ, পিটার ডাঙ্কেল উনি উনি হচ্ছে আহ উনি হচ্ছে যে কি বলা যায়, আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য হলো বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক যে বাণিজ্য আছে সেগুলা হচ্ছে কেমন হবে, বা সেগুলা কি কি বিষয় নিয়ন্ত্রিত হবে, এইগুলা নিয়ে তিনি একটা খসড়া দলিল লিখেন, তো যেটাকে বলা হয় ডাঙ্কেল প্রস্তাব। হ্যাঁ, তো এই ডাঙ্কেল ডাঙ্কেল প্রস্তাবই পরবর্তীতে ওই সময় যারা সদস্য ছিল তারা এটা রিভিউ করার পরে পছন্দ হয়। পছন্দ হওয়ার পরে ডাঙ্কেল প্রস্তাবের মাধ্যমেই যে GATT, তো এটা থেকে WTO তে রূপান্তর হয়। বর্তমানে একটা একটা রাউন্ড বর্তমানে একটা রাউন্ড এখনো চলমান আছে, যেটাকে বলা হয় দোহা রাউন্ড, এবং এটা 2001 থেকে শুরু হয়েছে। যদিও এই রাউন্ডটা 2005-এ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এটা যে কোনো কারণে হোক এখন এটা বর্তমানেও চলমান। যদি এখান থেকে প্রশ্ন আসে যে বর্তমানে ডাব্লিউটি এর কোন রাউন্ডটি চলমান, সেহেতু উত্তর হবে দোহা রাউন্ড। বাংলাদেশ, তো এই যে 1995 সালে যখন ডাব্লিউটি হইল, সে তখনই বাংলাদেশ 124তম সদস্য হয়। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন যে ডাব্লিউটিও এর সর্বোচ্চ পদের নাম কি? আচ্ছা, ডিটেল ডেসক্রিপটিভ আসলে এখানে যেগুলো একদম যে জিস্ট পয়েন্ট আমি সেগুলো রাখার চেষ্টা করছি আর কি। তারপর আপনি যেহেতু বলছেন, আমি আগামী স্লাইড গুলো থেকে চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, আপনারা অনেকে মনে রাখছেন যে ডাব্লিউটিও এর সর্বোচ্চ পদ হচ্ছে মহাপরিচালক। এরপরে আমরা দেখব হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হ্যাঁ, এটাকে বলা হয়েছে, এটার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এখানে আইএমএফ পড়তে গেলে একটু একটু ইতিহাসটা জানতে হবে। সেটা হচ্ছে 1944 সালে, না, ডাব্লিউটিও জাতিসংঘের পার্ট না, কিন্তু এটা জাতিসংঘের বলা যেতে পারে একটা বিশেষায়িত সংস্থা। সে হচ্ছে সরাসরি জাতিসংঘের সাথে কোনো সম্পর্কিত নাই, কিন্তু এটা জাতিসংঘ কিছু কিছু জিনিস হচ্ছে মনিটর করে। তো 1944 সালে, হ্যাঁ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হইলো, হ্যাঁ, তখন তখন দেখা গেল যে বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, তো সেটা হচ্ছে খুবই খারাপ। কারণ বিশ্বে ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদিও
মিত্র শক্তি যেটা ছিল, যারা মিত্র শক্তি ছিল তারা যদিও জয়লাভ করছে, এবং অক্ষ শক্তি যারা ছিল তারা যদিও হারছে, কিন্তু তাদের যে টাকা পয়সা, যুদ্ধের যে খরচ, সেই যুদ্ধের খরচ করতে গিয়ে তাদের টাকা পয়সা হচ্ছে খুবই খারাপ অবস্থায় পড়ে গেছিল। তো তখন তারা চিন্তা করলো যে এই যে অস্থিতিশীল যে অবস্থাটা বিশ্বের, এটা আসলে নিয়ন্ত্রণ করা উচিত, এবং যে লেনদেন যে ব্যবস্থা, হ্যাঁ, এটা স্থিতিশীল এবং হচ্ছে নিয়ন্ত্রণ রাখা উচিত। এইটার এই চিন্তা ভাবনা করেই তখনকার যে বিশ্ব নেতারা আছেন তারা হচ্ছে ব্রেটন উডসে একটা সম্মেলনে মিলিত হলেন। তো ওইখানেই এই যে আইএমএফ এবং এবং হচ্ছে একটা হচ্ছে আইএমএফ আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, তো এই এই দুইটা প্রতিষ্ঠান সেখান থেকে তৈরি হয় বা সেখান থেকে উদ্ভূত হয়। তো এই কারণে এই দুইটা প্রতিষ্ঠানকে বলা হয় ব্রেটন উডস প্রতিষ্ঠান বা ব্রেটন উডস ইনস্টিটিউশন। তো 1944 সালে এই যে একটু আগে যেটা বললাম যে 44টা দেশের প্রতিনিধি তারা মিলিত হয়ে তারা একটা সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে এরকম একটা প্রতিষ্ঠান বা এরকম একটা ইনস্টিটিউশন তৈরি করতে হবে, যাতে আমাদের যে টাকা পয়সার যে লেনদেন অথবা এই যে বিভিন্ন দেশের মুদ্রার যে ব্যবস্থাটা, এইটা যাতে নিয়ন্ত্রণ করা যায়। তো তখন তারা একটা চুক্তি করলেন। চুক্তিটা কার্যকর হয় হচ্ছে 1945 সালে, এবং এই চুক্তি অনুসারে যে কার্যক্রম, সেই কার্যক্রমটা শুরু হয় হচ্ছে মার্চ মাসের 1 তারিখে 1947 সালে। অর্থাৎ আইএমএফ যদি প্রশ্ন আসে যে আইএমএফ তার কার্যক্রম শুরু করে কবে, সেহেতু উত্তর হবে 1947 সালে। এবং এই 1947 সালেই তারা হচ্ছে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে। তো আইএমএফ এর বর্তমান সদস্য সংখ্যা কত? আইএমএফ এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 190টা। এবং আচ্ছা, এত সাল কেমনে মনে রাখবেন? হ্যাঁ, সাল সাধারণত পরীক্ষায় খুবই কম আসে। আপনারা কেউ যদি চান যে সাল স্কিপ করবেন, যে আপনি আপনি কোনো সাল করবেন না, তাহলে আপনি এটা করতে পারেন। হ্যাঁ, সাল সাধারণত পরীক্ষাতে আসে একটা থেকে দুইটা, বা আসতো আসতো একটা থেকে দুইটা, এবং ওই সালগুলো হয় হচ্ছে একদম স্পেসিফিক কিছু সাল। হ্যাঁ, এর বাইরে কোনো সাল হচ্ছে আসে না। তো সেহেতু একদম স্পেসিফিক কিছু সাল আছে, সেইগুলা আপনাকে আসলে মনে রাখতে হবে। যেমন যদি মানে প্রশ্ন আসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছে, অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে, অথবা অথবা প্রশ্ন আসলো যে বাংলাদেশ যে আন্তর্জাতিক যে শ্রম সংস্থা আছে তার সদস্যপদ কবে লাভ করে, এই ধরনের কিছু সালগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এর বাইরে যে সালগুলো আছে এগুলা উম, যদি পারেন তাহলে তো মনে রাখবেন, আর যদি একান্তই না পারেন সেহেতু মানে খুব একটা সমস্যার কথা না। আর সর্বশেষ সদস্য অ্যান্ডোরা। দেখেন, অ্যান্ডোরা নামে একটা দেশ আছে, এটা হচ্ছে স্পেন এবং ফ্রান্সের ঠিক মাঝখানে। হ্যাঁ, এটা এমনি জাতিসংঘ কোনো সদস্য না। তারা জাতিসংঘের সদস্য যে 193 সদস্য তার অন্তর্ভুক্ত না। এটা ছোট্ট একটা দেশ। তো এই আইএমএফ এর সদস্য সংখ্যা হচ্ছে 190, এবং তার যে সর্বশেষ সদস্য, এই সর্বশেষ হচ্ছে অ্যান্ডোরা। আচ্ছা, বাংলাদেশ সদস্য হয় কবে? হ্যাঁ, বাংলাদেশ সদস্য হয় 1972 সালে। 1972 17ই আগস্ট বাংলাদেশ হচ্ছে এই আইএমএফ সদস্য হয়। আইএমএফ এর যে প্রধান, যিনি এখন প্রধান আইএমএফ এর, তার নাম হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। সেই পোস্টের নাম হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, এবং তার নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। আর আইএমএফ এর যিনি প্রধান যে অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে গীতা গোপীনাথ। তিনি তিনি হচ্ছেন ভারতীয় নাগরিক একজন। আচ্ছা, এখন আইএমএফ এর একটা স্পেশাল টার্ম আছে যেটাকে বলা হয় এসডিআর। এসডিআর মানে হচ্ছে স্পেশাল স্পেশাল ড্রয়িং রাইটস। স্পেশাল ড্রয়িং রাইটস মানে কি? আসলে স্পেশাল ড্রয়িং রাইটস মানে যেহেতু আইএমএফ তারা বলছে যে তারা যেহেতু মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে, তো তারা যদি মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তাদের তো নিজেদের মুদ্রা লাগবে। অর্থাৎ তাদের যে কোষাগার, হ্যাঁ, সেখানে তো টাকা পয়সা থাকতে হবে। সেখানে যদি কোনো মুদ্রা না থাকে তাহলে তারা মুদ্রা ব্যবস্থা কিভাবে নিয়ন্ত্রণ করবে? তো এই কারণে আইএমএফ হচ্ছে পাঁচটা মুদ্রা তারা তাদের হচ্ছে রিজার্ভে রাখে, এবং এটাকে বলা হয় এসডির বা স্পেশাল ড্রয়িং রাইটস। অর্থাৎ এটাকে বলা যায় যে আইএমএফ এর রিজার্ভ যে সম্পদ, সেই রিজার্ভ সম্পদের একক।
এবং এইটা হচ্ছে 1969 সালে চালু হয়। 1969 সালে এই স্পেশাল ড্রয়িং রাইটটা 1969 সালের আগ পর্যন্ত ছিল না। হ্যাঁ, এটা 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 করার জন্য তাদের তাদের যে তাদের যে নীতিমালা আছে, তাদের যেই তাদের সংবিধান আছে, সেটাকে তাদের হচ্ছে সংশোধন করতে হয়েছিল। সংশোধন করে তারপর এটা হচ্ছে ইনক্লুড করছে। তো এখানে এখানে হচ্ছে টোটাল 5টা মুদ্রা আছে। 5টা মুদ্রা তারা হচ্ছে রিজার্ভে রাখে। এর মধ্যে এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডলার, এরপরে যে ইউরোপীয় ইউনিয়নের আছে হচ্ছে ইউরো, ব্রিটেনের পাউন্ড, আর জাপানের হচ্ছে ইয়েন, এবং চীনের হচ্ছে ইউয়ান। চীনের যে ইউয়ান, সেটা একটা আলাদা নাম আছে, সেটা আলাদা নাম হচ্ছে র্যামনিবি। এটা প্রায় পরীক্ষাতে আসে যে চীনের যে মুদ্রাটা, সেটা আরেকটা নাম কি, তো সেটা আরেকটা নাম হচ্ছে র্যামনিবি। এখন আইএমএফ তাদের হচ্ছে বিভিন্ন কার্যক্রম আছে। এর মধ্যে একটা কার্যক্রম আছে যে তারা হচ্ছে দরিদ্র দেশগুলোকে কিছু কিছু লোন দেয়। তো সেই যে লোনটা, সেই লোনটার একটা স্পেশাল নাম আছে, সেই নামটা হচ্ছে পিআরজিএফ। এটার এটার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে পভার্টি রিডাকশন এন্ড গ্রোথ ফ্যাসিলিটি। এইটার আন্ডারে তারা দরিদ্র দেশগুলোকে লোন দেয়। আচ্ছা, তাদের হচ্ছে ঋণ দানের যে শর্ত, হ্যাঁ, সেই শর্তর বা যে নীতিমালা, সেটা একটা স্পেশাল নাম আছে, সেটার নাম হচ্ছে স্যাপ, এসএপি, স্যাপ। তো এটা স্যাপ মানে হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। তো এটা হচ্ছে যে কাঠামোগত সমন্বয় কর্মসূচি। এটা হচ্ছে উন্নয়নশীল বিশ্বে তারা যে লোন গুলা দেয়, সেই লোন গুলার জন্য যে সব হচ্ছে শর্ত দরকার হয়, সেই শর্তগুলাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় স্যাপ। এরপর আমরা দেখব বিশ্ব ব্যাংক, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে। সে যখন হচ্ছে আইএমএফ প্রতিষ্ঠা হয়, সে তখনই 1944 সালে এই বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা পায়, এবং এরা কার্যক্রম শুরু করে 1946 সালে। এবং এটা সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটু আগে আমরা যেটা দেখলাম আইএমএফ, আর এখন হচ্ছে বিশ্ব ব্যাংক, এই দুইটাই হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। হ্যাঁ, দুইটাই টাকা পয়সা নিয়ে কাজ করে, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কোন জায়গায়? আইএমএফ আইএমএফ হচ্ছে বিশ্বের যে মুদ্রা ব্যবস্থা আছে, বিশ্বের যে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হ্যাঁ, সেটাকে সে হচ্ছে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যে মুদ্রা ব্যবস্থা এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা আছে, সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আইএমএফ এর কাজ, মানে তাদের মূল কাজ। আর আর যে বিশ্ব ব্যাংকের মূল কাজটাই হচ্ছে যে বিশ্বের যেসব উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে, তাদেরকে ঋণ দেওয়া, এবং তাদেরকে ঋণ দিয়ে তাদেরকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। এটাই হচ্ছে তাদের তাদের মূল উদ্দেশ্যটা। দেখেন এখানে তাদের যে তাদের যে মূল তাদের মূল যে থিম, সেটা এখানে দেওয়া আছে, যে ওয়ার্কিং ফর এ ওয়ার্ল্ড ফ্রি অফ পভার্টি। অর্থাৎ তারা হচ্ছে দারিদ্র মুক্ত একটা বিশ্ব চায়। হ্যাঁ, দারিদ্র মুক্ত বিশ্ব চাওয়ার জন্য তারা কাজ করে। এটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউবি এবং হচ্ছে আইএমএফ এর মধ্যে পার্থক্য। এটার সদস্য সংখ্যা, তো এই বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংকে বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা 189, এবং সর্বশেষ সদস্য হচ্ছে নাউরু। এখানে সদস্য সংখ্যা থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বিশ্ব ব্যাংকের সর্বশেষ সদস্য কে, বা বিশ্ব ব্যাংকের সর্বশেষ সদস্যপদ পায় কে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ, বাংলাদেশ 1972 সালে বিশ্ব ব্যাংকের সদস্যপদ পায়। বাংলাদেশের সাথে বাংলাদেশ বিশ্ব ব্যাংক থেকে অনেক সময় ঋণ নিছে। এমনকি পদ্মা সেতু যখন করা হয়, বা পদ্মা সেতু যখন হচ্ছে প্রস্তাব হয়, তখনও বিশ্ব ব্যাংক বলছিল তারা ঋণ দিবে, কিন্তু পরে তারা দুর্নীতির অভিযোগে সরে যায়। অবশ্য পরে বিশ্ব ব্যাংকের যিনি প্রধান, তিনিও স্বীকার করছিলেন যে বাংলাদেশে কোনো দুর্নীতি হয় নাই। যাই হোক, বিশ্ব ব্যাংকের যে বর্তমান যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ডেভিড ম্যালপাস, এবং তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক। আচ্ছা, যদি অডিওতে প্রবলেম হচ্ছে কিনা, অডিওতে যদি প্রবলেম হয় তাহলে একটু বলবেন, যেহেতু আমি আমার ফোনের যে নেটটা সেটা ইউজ করছি, এই কারণে আমার এখান থেকে হওয়ার একটা সম্ভাবনা আছে যদিও, কারণ আমি হচ্ছে ওয়াইফাইটা ইউজ করতে পারতেছি না, কারণ আমার এখানে হচ্ছে ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। আচ্ছা,
প্রধান যে অর্থনীতিবিদ, প্রধান অর্থনীতিবিদের নাম হচ্ছে কার্মেন রেইনহার্ট। তো এই যে আইএমএফ এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এই দুইটার ব্যবস্থাপনা পরিচালক বা হচ্ছে প্রধান এবং এবং হচ্ছে যে প্রধান যে অর্থনীতিবিদ, তো এই দুইটা নাম একটু কষ্ট করে আপনাদের মনে রাখতে হবে। তো বিশ্ব ব্যাংকের মোট চারটা তাদের হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক সদর দপ্তর আছে। এদের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে সদর দপ্তর সেটা হচ্ছে ব্যাংককে অবস্থিত। লাতিন আমেরিকার জন্য তাদের একটা সদর দপ্তর আছে, সেটা হচ্ছে চিলির সান্তিয়াগোতে। আর পূর্ব এবং পশ্চিম আফ্রিকার জন্য তাদের হচ্ছে দুইটা আঞ্চলিক সদর দপ্তর আছে। এর মধ্যে যেটা পূর্ব আফ্রিকা সেটা হচ্ছে তানজানিয়ার আরুসাতে, আর যেটা পশ্চিম আফ্রিকা সেটা হচ্ছে ঘানার আক্রাতে অবস্থিত। তো এই গেল হচ্ছে বিশ্ব ব্যাংকের যে আঞ্চলিক সদর দপ্তর চারটা। এখান থেকে যদি প্রশ্ন আসতে পারে যে বিশ্ব ব্যাংকের আঞ্চলিক সদর দপ্তর কয়টি, হ্যাঁ এটা আসতে পারে। কোন জায়গায় কোনটা এটা কম গুরুত্বপূর্ণ, আসতে পারে নাও আসতে পারে। তবে এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণটা হচ্ছে যদি আসে এখান থেকে, তাহলে আসবে যে বিশ্ব ব্যাংকের আঞ্চলিক সদর দপ্তর কয়টি। আচ্ছা, তাহলে একটু আগে যেটা আমরা দেখলাম যে চীনের মুদ্রাকে অন্য কি নামে ডাকা হয়, সেটা আপনারা অনেকেই উত্তর করছিলেন রেমনিবি। চীনের যে মুদ্রাটা সেটাকে ডাকা হয় রেমনিবি নামে। আচ্ছা, বিশ্ব ব্যাংকের আবার ওর যে বিশ্ব ব্যাংক গ্রুপ বলা হয়, তার মোট হচ্ছে পাঁচটা সংস্থা নিয়ে বা পাঁচটা বর্ণি নিয়ে হচ্ছে টোটাল বিশ্ব ব্যাংকটা গঠিত। অর্থাৎ হচ্ছে পাঁচটা যে অঙ্গ সংস্থা আছে বিশ্ব ব্যাংকের। তো এর মধ্যে পাঁচটা অঙ্গ সংস্থান কি কি আমরা এগুলো এখন একটু দেখার চেষ্টা করব। এখান থেকে হচ্ছে প্রশ্ন আসে প্রায়ই। শুরুতে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। আসলে বিশ্ব ব্যাংকের মূল যে কাজ, অর্থাৎ তার মূল যে কার্যাবলী, এই মূল কাজ পরিচালনা করেই হচ্ছে এটার সংক্ষেপ হচ্ছে আইবিআরডি। তো এটা কি করে, এরা হচ্ছে বিভিন্ন এদের কাজ হচ্ছে ঋণ দেওয়া, মানে বিশ্ব ব্যাংকের মূল কাজ হচ্ছে ঋণ দেওয়া। তো এরাও তো বিশ্ব ব্যাংকের যেসব মূল কাজ আছে সেটা পরিচালনা করা হচ্ছে আইবিআরডি। তো এটা যেহেতু হচ্ছে মূল কাজ পরিচালনা করে, অর্থাৎ এটাকে বলা যায় সে বিগ ব্রাদার, হ্যাঁ সে হচ্ছে বড় ভাই। আরো কিছু সে কাজ করে, সেটা হচ্ছে সে বাণিজ্য ভারসাম্য রক্ষা করে এবং হচ্ছে সে ঋণ প্রদান করে, কিন্তু তার যে ঋণ প্রদানের শর্ত, সেই শর্তগুলো হচ্ছে একটু কঠিন। হচ্ছে আইএফসি, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন এটা হচ্ছে শুরুতে ছিল না, একদম শুরুতে আইবিআরডি ছিল। একদম শুরুতে তৈরি হয় আইবিআরডি, এরপরে আস্তে আস্তে যে বাকি যে চারটা অঙ্গ সেগুলো আস্তে আস্তে ক্রিয়েট হয়। তো এরপরে শুরুতে হচ্ছে আইএফসি, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, যেটা 1956 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এটার এখন বর্তমান যে সদস্য সংখ্যা, এই বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 186। তো আইএফসির কাজ কি? আইএফসির কাজ হচ্ছে মূলত এরা উন্নয়নশীল যেসব দেশ আছে তাদের কাছে বেসরকারি পর্যায়ে ঋণ দেয়। অর্থাৎ এরা, হ্যাঁ এটা 185 ছিল, 185, হ্যাঁ 185 ছিল, কিন্তু এখন বর্তমান হচ্ছে 186। 185 ছিল, এখন হচ্ছে 186। তো এরা হচ্ছে বেসরকারি পর্যায়ে বিনিয়োগ করে এবং এরা হচ্ছে গ্লোবাল ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম, এটা হচ্ছে তারা বাস্তবায়ন করে। এবং এটা হচ্ছে আরেকটা কাজও করে, সেটা হচ্ছে যে ইসলামিক 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 যেসব দেশ আছে তাদের সেখানে যে ইসলামিক অর্থ ব্যবস্থা, তাদের জন্য তারা হচ্ছে পৃথক পৃথক কিছু কর্মসূচি তারা অনুসরণ করে। হচ্ছে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এখান থেকে একটা প্রশ্ন আসছিল একটা বিসিএস-এ। তো আইডিএর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 174 জন এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। অর্থাৎ এর আগেরটা হয়েছিল 1956 সালে, এরপরে 1960 সালে হচ্ছে আইডিএ। তো আইডিএ কে একটা একটা নামে ডাকা হয়, সেই নামটা হচ্ছে যে সফট লোন উইন্ডো। সফট মানে হচ্ছে নরম, হ্যাঁ সফট মানে নরম, কিন্তু এখানে সফট মানে হচ্ছে সহজ। হ্যাঁ, আইডিএ মানে হচ্ছে এরা সহজ শর্তে ঋণ দেয়।
সহজ শর্তে ঋণ মানে যেমন এরা খুবই তাদের যে সুদের পরিমাণটা খুবই কম পরিমাণ থাকে, খুবই খুবই অল্প পরিমাণ থাকে, এবং এবং তারা যাদেরকে ঋণ দেয় সেই দেশটা অনেক বছর ধরে আস্তে আস্তে ঋণ পরিশোধ করতে পারে। তো যেহেতু তারা হচ্ছে সহজ শর্তে ঋণ দেয়, এই কারণে তাদেরকে বলা হয় সফট লোন উইন্ডো। তো এখানে প্রশ্ন আসতে পারে যে বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংস্থাকে সফট লোন উইন্ডো বলা হয়? তো সেক্ষেত্রে উত্তর হবে আইডিএ। এবং এরা হচ্ছে দারিদ্র বিমোচনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে। আচ্ছা, এইখানে আপনাদের জন্য মেইন যে পয়েন্টটা যেগুলো মনে রাখতে বা যেগুলো হচ্ছে মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনটা কি কাজ করে। এই যে সদস্য সংখ্যা বা কত সালে প্রতিষ্ঠিত, এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ। সব থেকে এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনটা কি কাজ করে। এরপর আমরা দেখবো হচ্ছে আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, যেটার সদস্য সংখ্যা হচ্ছে 163। এখানে নাম দেখে আমরা বুঝতে পারতেছি সে হচ্ছে বিরোধ মীমাংসা করে, অনেকটা চেয়ারম্যানের মতো। হ্যাঁ, চেয়ারম্যান যেমন গ্রামে বিভিন্ন বিরোধ মীমাংসা করে, সে হচ্ছে বিভিন্ন বিরোধ মীমাংসা করে। তো কি বিরোধ মীমাংসা করে? হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ পুঁজি বিনিয়োগ জনিত, হ্যাঁ, পুঁজির যে বিনিয়োগ, পুঁজি বিনিয়োগ জনিত যেসব যেসব বিরোধ যদি হয়, তাহলে এটা মীমাংসা করা হচ্ছে এই আইসিএসআইডির কাজ। সর্বশেষ হচ্ছে এমআইজিএ, মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে এরা 1928 সাল প্রতিষ্ঠিত হয়েছিল। এটাই হচ্ছে বিশ্বব্যাংকের পঞ্চম যে অঙ্গ সংস্থা। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, দেখেন এখানে ইংলিশ যে নামটা আছে, নামটা দিয়ে বোঝা যাচ্ছে ইনভেস্টমেন্টের যে গ্যারান্টি, হ্যাঁ, বিনিয়োগের যে গ্যারান্টি, তারা এটা হচ্ছে এনশিওর করে। ইনভেস্টমেন্ট গ্যারান্টি এনশিওর করা কার কাজ? এটা যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে এমআইজিএ। সদস্য সংখ্যা হচ্ছে 181, এবং একটু আগে যেটা বললাম যে তারা হচ্ছে বিনিয়োগের গ্যারান্টি দেয়। আচ্ছা, এখন আমরা একটু আগে দেখছিলাম যে আইবিআরডি তারা হচ্ছে কঠিন শর্তে ঋণ দেয়। এখন যদি প্রশ্ন আসে যে আইবিআরডির বিপরীত গ্রুপ কোনটা, অর্থাৎ আইবিআরডি যেহেতু সহজ শর্তে ঋণ দেয়, যদি প্রশ্ন আসে আইবিআরডির বিপরীত গ্রুপ কোনটা, তাহলে কোনটা হবে? হ্যাঁ, আপনারা অনেকে উত্তর করতে পারতেছেন আইডিএ। কারণ আইডি হচ্ছে কি করে? আইডি হচ্ছে সহজ শর্তে ঋণ দেয়। তো যেহেতু আইডি সহজ শর্তে ঋণ দেয়, আর তাহলে আর হচ্ছে আইবিআরডি, তো সেটা হচ্ছে কঠোর শর্তে ঋণ দেয়, সেহেতু এটার যে বিপরীত গ্রুপ সেটা হবে আইডিএ। এরপর আমরা কিছু ব্যাংক দেখব। এর মধ্যে শুরুতে আমরা দেখব এডিবি, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটার সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। হ্যাঁ, ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত। কিছু কিছু জিনিসের সদর দপ্তর হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অল্প কয়েকটা কিছু কিছু জিনিসের সদর দপ্তর গুরুত্বপূর্ণ। এর মধ্যে এটা হচ্ছে একটা, যে এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এডিবির সদর দপ্তর ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত। এডিবির কাজ কি? এডিবির মূল যে ফোকাস, সেই মূল ফোকাসটা হচ্ছে যে এশিয়ার যে সব দেশগুলো আছে, এশিয়ার যেসব দেশগুলো আছে তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নকে তারা প্রাধান্য দিবে। হ্যাঁ, এশিয়ার এটা হচ্ছে তাদের হচ্ছে মূল লক্ষ্য। এটা 1966 সালে প্রতিষ্ঠা পায়। এরপর আর যখন এটা প্রতিষ্ঠা পায়, সেই প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল 31, আর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 68। এটা এটার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মূলত এশিয়া এবং হচ্ছে প্রশান্ত মহাসাগর, হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের যে অঞ্চলটা আছে, এই সব যেসব হচ্ছে দেশে দারিদ্র বিমোচন বা যেসব পোভার্টি, হ্যাঁ, পোভার্টি নিরসন করার উদ্দেশ্য নিয়েই মূলত এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তো এইটার যাত্রা শুরু হয়েছিল। এডিবির বাংলাদেশ সদস্যপদ পায় কবে? বাংলাদেশ 1973 সালে এই এডিবির সদস্যপদ পায়। এখন এডিবির যে প্রেসিডেন্ট, এডিবির এখন যিনি বর্তমান প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে মাসাতসুগ আসাকাওয়া। এই নামগুলা কঠিন কঠিন আসলে, নামগুলা মনে রাখা মোটামুটি একটু আসলে একটু কষ্টকরই হয়। কিছু 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 নাম আসলে আপনাদের মনে রাখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে এটা এডিবি,
অথবা আইএমএফ এবং জাতিসংঘ, এগুলোর কে কে প্রধান আছে, এগুলোর নামগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এডিবির একটা বিশেষ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এটার যে প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, প্রেসিডেন্ট গুলা সবসময় জাপান থেকে হবে। এটা ওদের যে সংবিধান, সেখানেই এটা সাংবিধানিক ভাবে স্বীকৃত। এডিবির যে প্রেসিডেন্ট, এটা সবসময় জাপান থেকে হবে। এখন দেখেন, এডিবিতে এটা তো একটা ব্যাংক, তো যেহেতু ব্যাংক, তাদের তো টাকা পয়সা লাগবে, হ্যাঁ, তো তারা এই টাকা পয়সা কোত্থেকে পাবে, বা তাদের টাকা পয়সা যোগানটা দেবে কে? অংশীদার এখানে সব থেকে বেশি অংশীদার হচ্ছে জাপানের। হ্যাঁ, জাপানের প্রায় হচ্ছে 15%-এর উপরে, 15-15.5%-এর উপরে। এরপরে আছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ এখানে যদি প্রশ্ন আসে যে যে এডিবিতে সবচেয়ে সবচেয়ে বেশি অংশীদারিত্ব কার, তো তাহলে উত্তর হবে জাপান। এরপরে আমরা দেখব হচ্ছে ব্রিক্স। ব্রিক্স ব্রিক্স মানে এটা এটা একটা আঞ্চলিক জোট। ব্রিক্স এর এখানে বি ফর ব্রাজিল, আর ফর হচ্ছে রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এবং এস ফর সাউথ আফ্রিকা। তো এই ব্রিক্স, এটা শুরুতে হচ্ছে ব্রিক্স ছিল না। শুরুতে ছিল হচ্ছে BRIC, অর্থাৎ শুরুতে সাউথ আফ্রিকা ছিল না। তো পরে পরে হচ্ছে পরে সাউথ আফ্রিকা যোগ দেয় এখানে। তো এটার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ব্রিক্স টাওয়ার, সাংহাইতে অবস্থিত। দেখেন, এই যে ব্রিক্সে যে দেশগুলো আছে, সেই সবগুলো সবগুলো দেশই হচ্ছে বড় বড়, সবগুলো দেশই বড় বড়। এবং এরা মোট জনসংখ্যা, পৃথিবীর যে মোট জনসংখ্যা আছে, এর মধ্যে 41% হচ্ছে এই ব্রিক্সের আয়তন। এবং পৃথিবীর যে মোট আয়তন, মোট যে ভূপৃষ্ঠ, এর মধ্যে 60%ই হচ্ছে ব্রিক্সের যে দেশগুলা, এই দেশগুলো অন্তর্ভুক্ত। এবং বিশ্বের যে মোট জিডিপি, সেই মোট জিডিপিরও 23% হচ্ছে এখানে। তো সুতরাং ব্রিক্সের যে যে সদস্যগুলো আছে, তাদের হচ্ছে বিশাল একটা তারা বিশাল একটা জনসংখ্যা, বিশাল একটা আয়তন তারা নিয়ন্ত্রণ করতে পারে। বা তাদের তাদের যে কনজিউমার, এই কনজিউমার সংখ্যাটাও কিন্তু বিশাল। তো ব্রিক্সের পেছনে একটা ছোট্ট করে একটু ইতিহাস আছে। সেটা হচ্ছে যে গোল্ডম্যান স্যাক্স গোল্ডম্যান স্যাক্স হচ্ছে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ব্যাংক। ওই ব্যাংকের চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান, 2001 সালের চেয়ারম্যান জিম ওনিল, তিনি একটা প্রতিবেদন প্রকাশ করছিলেন। সেই প্রতিবেদনে তিনি প্রথম হচ্ছে BRIC, এইটার হচ্ছে তিনি প্রথম প্রথম উল্লেখ করেন। হ্যাঁ, যে তিনি বলেন যে বিল্ডিং বেটার গ্লোবাল ইকোনমিক, BRIC। তিনি প্রথম এই ব্রিক্স শব্দটা প্রথম হচ্ছে ইউজ করেন। মূলত তারই ছিল আইডিয়াটা, মানে প্রথম হচ্ছে এখান থেকে আইডিয়াটা পাওয়া গেছে প্রথম। তো এরপরে ওই ওইটা হওয়ার পরে, যে ওই যে একটু আগে যে প্রতিবেদনটা আমরা দেখলাম, এরপরে যে বিভিন্ন আলাপ আলোচনা চলছিল যে তারা এরকম কোনো সংগঠন করা যায় কিনা। পরে এটার আনুষ্ঠানিক ঘোষণা আসে নিউ ইয়র্ক থেকে 2006 সালে। তখন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চীন, এই এই 4টা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নিউ ইয়র্কে মিলিত হয়। পরে তারা হচ্ছে এই ব্রিক তৈরি করার আনুষ্ঠানিক ঘোষণা দেন 2006 সালে। তো 2006 সালে যদিও প্রথম ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তাদের প্রথম সভা হয়েছে 2009 সালে। এবং এই সভাটা হয়েছিল রাশিয়াতে। এরপর 2011 সালে ব্রিক থেকে ব্রিক্স হয়। অর্থাৎ 2011 সালে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা হচ্ছে এই ব্রিকে যোগ দেয়। তো সেখান থেকে 2011 সাল থেকে এটাকে ব্রিক্স নামে ডাকা হয়। তো এখান থেকে যদি প্রশ্ন আসে যে ব্রিক কবে হচ্ছে ব্রিক্সে পরিণত হয়, সেহেতু উত্তর হবে 2011। সর্বশেষ সম্মেলন, এই জিনিসগুলোর হচ্ছে সর্বশেষ সম্মেলন কবে, তারপর এরপরের যে নেক্সট যে সম্মেলন কবে, এই প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই ব্রিক্স এর সর্বশেষ যে সম্মেলনটা হয়, সেটা ছিল 13তম সম্মেলন, এবং ইন্ডিয়াতে হয় 2021 সালে। তো যেহেতু 2021 সালে করোনা ছিল, সেহেতু এই তাদের যে সম্মেলনটা, সেটা হচ্ছে ভার্চুয়ালি একটা সম্মেলন হয়। পরবর্তী যেই সম্মেলনটা
পরবর্তী যে সম্মেলন, আচ্ছা সাধারণত যেই দেশে সম্মেলনটা হয়, যেমন ইন্ডিয়াতে এর আগের বছর হয়েছিল, সেহেতু তারা ছিল ব্রিকের ওই বছরের চেয়ারম্যান। আর এরপরের যে সম্মেলনটা সেটা হবে চীনে, সেহেতু চীন হচ্ছে পরবর্তী যে 2022 সাল। এখন এখন যদি প্রশ্ন আসে যে এখন বর্তমানে ব্রিক্সের চেয়ারম্যান কে, সেহেতু উত্তর হবে চীন। তো আগামী এই সেপ্টেম্বর মাসে, 2022 সালের সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 1 সেপ্টেম্বর চীনে এই 14তম সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রিক্সের। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ব্রিক্স প্লাস। এটা মূলত চীন চীন প্রস্তাব করছে। তারা বলছে যে তাদের যেসব মানে উদীয়মান যেসব অর্থনীতির দেশগুলো আছে, হ্যাঁ, তাদের নিয়ে তারা হচ্ছে ব্রিক্স প্লাস করতে চায়। তো এর মধ্যে এই ব্রিক্স প্লাসে তারা বলছে যে তারা হচ্ছে 10টা দেশ রাখবে, এর মধ্যে বাংলাদেশও এখানে আছে। তো এটা যদি এখন পর্যন্ত তাদের কার্যক্রম শুরু করে নাই, এটা এখনো প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ। তারপরেও যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি ব্রিক্স প্লাসের সদস্য, এখানে আসতে পারে যে ব্রিক্স প্লাসের মানে বাংলাদেশ ব্রিক্স প্লাসের সদস্য কিনা, সেহেতু উত্তরটা আপনারা করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন যে এডিবিতে কোন দেশের অংশীদারি সব থেকে বেশি? হ্যাঁ, এডিবিতে সব থেকে বেশি অংশীদারি হচ্ছে জাপানের। জাপান, হ্যাঁ, যা আপনারা জাপান আর কি। আচ্ছা, এরপরে যে ব্রিক্সটা এটা মূলত চীন চীনই চীনেই এটার হচ্ছে নিয়ন্ত্রণ, মোটামুটি চীনই নিয়ন্ত্রণ করতেছে এখন। চীন চীন নিয়ন্ত্রণ করতেছে। তো আহ, তারা যখন দেখলো যে বিশ্বব্যাংকটা যেহেতু হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান, সেহেতু সে দেখাচ্ছে যে বিভিন্ন উন্নয়নশীল দেশে যেহেতু তারা ঋণ দেয়, হ্যাঁ, বিশ্বব্যাংক যেহেতু বিভিন্ন উন্নয়নশীল দেশে ঋণ দেয়, তো যেই দেশে ঋণগুলা দেয়, তো সাধারণত দেখা যায় যে ওই দেশের বিভিন্ন পলিসি মেকিং এ ওই যুক্তরাষ্ট্রের একটা একটা প্রচ্ছন্ন একটা ভূমিকা থাকে। এই বিশ্ব ব্যাংকের এই যে প্রভাব, এইটা কাটানোর জন্য ব্রিক্স তারা একটা নতুন একটা ব্যাংক নিয়ে আসে, যেটার নাম হচ্ছে AIIB, অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। অর্থাৎ এটা বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে যাতে কাজ করতে পারে, সেই জন্যই এই ব্যাংকটার হচ্ছে উৎপত্তি। এবং যেহেতু এটার চীন হচ্ছে এটার প্রস্তাবক এবং চীনই মোটামুটি নিয়ন্ত্রণ করে, সেহেতু এটাকে অনেকে চীনা ব্যাংক বলেও ডাকে থাকে। হ্যাঁ, এখন যদি প্রশ্ন আসে যে নিচের কোনটিকে চীনা ব্যাংক বলা হয়, সেহেতু উত্তর হবে AIIB। এটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হচ্ছে 2015 সালে, কিন্তু কার্যক্রম তারা শুরু করে 2016 সালে। আর সদর দপ্তর হচ্ছে বেইজিং অবস্থিত, এবং এটার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 105টি। এটার যদি প্রশ্ন আসে যে যদি প্রশ্ন আসে এরকম যে AIIB এটার উদ্যোক্তা দেশ কোনটি, সেহেতু উত্তর হবে কিন্তু চীন। এটার উদ্যোক্তা দেশ হচ্ছে চীন। চেয়ারম্যান চেয়ারম্যান হচ্ছে এখন বর্তমান যিনি চেয়ারম্যান, এই চেয়ারম্যান নাম হচ্ছে জিন জিন লিকুন। তো যেহেতু এখানে যেহেতু এটা চীনের ব্যাংক, চীনের প্রস্তাব করা ব্যাংক, বা চীনেই এটার নিয়ন্ত্রণ করে বেশি, সেহেতু অবশ্যই এটার চীনের শেয়ারের যে পরিমাণ, সেটাও বেশি হবে। তো এখানে এখানে বাংলাদেশের সদস্য, এখানে বাংলাদেশেরও কিছুটা শেয়ার আছে। এই বাংলাদেশের শেয়ারের পরিমাণ হচ্ছে 0.70%, অর্থাৎ হচ্ছে 1%-এরও কম। আর চীনের শেয়ার প্রায় হচ্ছে মেবি 25-26%। আচ্ছা, এরপরে একটা তো গেল হচ্ছে যে বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে তারা ওটা তৈরি করলো। পরে ভারত ভারত একটা প্রস্তাব দেয় যে আন্তর্জাতিক মুদ্রা তো হবে। আচ্ছা, এগুলো প্রতিষ্ঠান টাকা ইনভেস্ট করে কারা? সাধারণত যেমন হচ্ছে IMF। হ্যাঁ, IMF এ সাধারণত ওদের ওদের যেসব হচ্ছে মেম্বার কান্ট্রি গুলো আছে, হ্যাঁ, ওদের হচ্ছে মেম্বার কান্ট্রি গুলাই হচ্ছে টাকা পয়সা দেয়। আর যে ওয়ার্ল্ড ব্যাংক যেটা আছে, তো এই ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে তারা গ্লোবাল বন্ড ছাড়ে। হ্যাঁ, তারা হচ্ছে
বিভিন্ন দেশ বা বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংকে বিনিয়োগ করতে পারে। যেহেতু তারা ঋণ দেয়, তার মানে সেখান থেকেও তো একটা সুদ তারা পায়, সেখান থেকে তো একটা আয় তারা পায়। তো সেখান থেকে টাকা পয়সা গুলো আসে। আর যেসব ব্যাংক যে এখন আমরা দেখতেছি এগুলার ম্যাক্সিমাম হচ্ছে যারা সদস্য দেশগুলো আছে, সদস্য দেশগুলো টাকা পয়সা দেয়। তো এই ভারত এটার এই যে ভারত তারা একটা প্রস্তাব করে যে আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, সেটার বিকল্প হিসেবে তারা একটা ব্যাংক করবে, সেটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এখন যদি এরকম প্রশ্ন আসে যে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটার উদ্যোক্তা দেশকে, সেহেতু উত্তর হবে ভারত। বর্তমান যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছে মার্কোস প্রাদো ট্রায়োস। তিনি হচ্ছে ব্রাজিলের নাগরিক। সদর দপ্তর এই এনডিবির অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটার সদর দপ্তর হচ্ছে সাংহাইতে অবস্থিত, এবং যেই যে ভবনে অবস্থিত সেই ভবনটার নাম হচ্ছে ওরিয়েন্টাল ফাইন্যান্সিয়াল টাওয়ার। এটা হচ্ছে আইএমএফ এর বিকল্প, একটু আগে আমরা দেখলাম, এবং এটার প্রতিষ্ঠা হয়েছে 2014 সালে, কিন্তু কার্যক্রম শুরু করে 2015 সালে। সদস্য সংখ্যা কত? প্রথমত তাদের প্ল্যান ছিল তাদের ব্রিক্স এর যে সদস্যগুলা শুধু তারাই এই হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে থাকবে। কিন্তু এখন পরবর্তীতে তারা আস্তে আস্তে বিভিন্ন অন্য দেশগুলোকে আস্তে আস্তে তারা সদস্য হওয়ার জন্য প্রস্তাব করে, বা অন্য দেশগুলো এনডিবিতে প্রস্তাব করে যাতে এনডিবিতে তারা সদস্য সদস্য হতে পারে। এখন বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 9। হ্যাঁ, এর মধ্যে ব্রিক্স এর যে 5টা দেশ ও তারা তো আছেই, এর বাইরে আছে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং হচ্ছে উরুগুয়ে। আচ্ছা, এখানে এখানে যদি প্রশ্ন আসে যে ব্রিক্স এর বাংলাদেশ হচ্ছে কত নম্বর সদস্য, তার উত্তর কিন্তু হবে ষষ্ঠ সদস্য। অর্থাৎ ব্রিক্স এর যারা সদস্য ছিল, হ্যাঁ, তারপরে কিন্তু বাংলাদেশ অ্যাড হয়। এরপরে আমরা দেখবো একটা আঞ্চলিক সংস্থা যেটার নাম হচ্ছে বিমস্টেক, যেটার ফুল মিনিং হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই যে এব্রিভিয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এটা পরীক্ষা হচ্ছে আসতে পারে যে বিমস্টেক মানে কি বোঝায়। তো বিমস্টেক মূলত এখানে বিমস্টেক এটা আসলে করা হয়েছিল হচ্ছে ভারতের বুদ্ধিতে। মানে কারণ ওইখানে সার্ক যেটা ছিল, সার্কের বিকল্প হিসেবে মূলত হচ্ছে বিমস্টেকটা করা হয়। কারণ সার্কে পাকিস্তান আছে, এখন ভারত পাকিস্তানের সাথে দ্বন্দ্ব আছে। তো পাকিস্তানকে পাশ কাটানোর জন্যই ভারত তাদের তাদের বুদ্ধিতে মূলত এই হচ্ছে বিমস্টেকটা তৈরি হয়, যেখানে পাকিস্তান কিন্তু কোনো সদস্য না। তো এই বিমস্টেক এটা তৈরি হয় বা প্রতিষ্ঠা 1997 সালে। তো শুরুতে এটার নাম কিন্তু বিমস্টেক ছিল না। শুরুতে এটার মানে শুরুতে নাম অর্থাৎ প্রতিষ্ঠাকালীন নামটা ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এন্ড থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ইকোনমিক কোঅপারেশন বলছে তার মানে হচ্ছে অর্থনৈতিক তারা সাহায্য সহযোগিতা করবে নিজেদের মধ্যে। এটাই ছিল শুরুর যে প্রতিষ্ঠানের নামটা ছিল এটা। বর্তমান বর্তমান যে সদস্য সংখ্যা হচ্ছে 7টি। এর মধ্যে দেখেন এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং হচ্ছে মায়ানমার, এই 7টা দেশ হচ্ছে এখন হচ্ছে বিমস্টেকের সদস্য। সচিবালয়, এটার সচিবালয় হচ্ছে ঢাকাতে অবস্থিত। এই এটা প্রশ্ন আসতে পারে যে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর হচ্ছে ঢাকাতে অবস্থিত বা সচিবালয় ঢাকাতে অবস্থিত, সেহেতু উত্তর হবে বিমস্টেক। বর্তমানে যিনি মহাসচিব তার নাম হচ্ছে তেনজিন কেপহেল। তিনি নেপালের নাগরিক। আচ্ছা, তো এই বিমস্টেকের একটা চুক্তি আছে, তারা একটা এগ্রিমেন্ট করেছিল যেটা হচ্ছে মানে মুক্ত বাণিজ্য অঞ্চল। তো সেই বাণিজ্য চুক্তির নাম হচ্ছে দ্য বিমস্টেক ফ্রি ট্রেড এরিয়া ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। অর্থাৎ যেসব যে সদস্য রাষ্ট্রগুলো আছে তাদের যে যে বাণিজ্যগুলো করবে, সেখানে কোনো শুল্কের পরিমাণ কমানো অথবা হচ্ছে বিনিয়োগ করা, বাণিজ্যের পরিমাণ হচ্ছে বাড়ানো, এইগুলোর জন্য তারা একটা চুক্তি করে
যেটার যেটার নাম হচ্ছে দ্য বিমস্টেক ফ্রি ট্রেড এরিয়া ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এবং সংক্ষিপ্ত হচ্ছে বিএফটিএফএ। তো এই বিএফটিএফএ এটার আন্ডারে কিছু খাত আছে। তারা বলছে যে এরকম 14টা খাত 14টা খাত থাকবে, যে এই 14টা ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে তারা সাহায্য সহযোগিতা করবে। এরকম এরকম খাত 14টা। এর মধ্যে সদস্য দেশগুলোর মধ্যে তারা কিছু কিছু খাত হচ্ছে ভাগ করে দিয়েছে। বাংলাদেশের জন্য যেসব অগ্রাধিকার খাত বরাদ্দ, তার মধ্যে হচ্ছে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো যদি এরকম প্রশ্ন আসে যে বিমস্টেকের কোন কোন খাত বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক, সেটা উত্তর হবে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। সর্বশেষ সম্মেলন ছিল একটা ভার্চুয়াল সম্মেলন, এবং সেটা হয়েছিল শ্রীলঙ্কার 2022 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু এটা সাম্প্রতিক একটা প্রশ্ন, এটা আসতে পারে যে সর্বশেষ বিমস্টেক সম্মেলন হয়েছিল কোথায়। তো এটা শ্রীলঙ্কার কলম্বোতে হয়েছিল, এবং এটা ছিল একটা ভার্চুয়াল সম্মেলন। পরবর্তী সম্মেলন কোথায় হবে এটা এখন হচ্ছে ঠিক করা হয় নাই। যেহেতু ঠিক করা হয়নি, তার মানে এটা আসবে না। আর এই সর্বশেষ যেই সম্মেলনটা ছিল সেটা ছিল 5ম সম্মেলন। এবং সর্বশেষ যে সম্মেলন সেটার একটা থিম ছিল, সেটার একটা নীতিবাক্য ছিল, সেটা হচ্ছে যে টুয়ার্ডস এ রেজিলিয়েন্ট রিজিয়ন, প্রসপারাস ইকোনমিস হেলদি পিপলস। এইটা ছিল গত যে সম্মেলনটা তার থিম। আচ্ছা, এখন প্রশ্ন যে বাংলাদেশ এনডিবির কততম সদস্য? যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ছিল, সেটার বাংলাদেশ কততম সদস্য? ছয়। বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ সদস্য, কারণ ব্রিক্সের যে সাউথ আফ্রিকা ছিল, সেই সাউথ আফ্রিকার পরেই হচ্ছে বাংলাদেশ সদস্য হয়। এরপরে আমরা আর একটা জিনিস দেখবো, হচ্ছে একটা করিডোর, একটা বাণিজ্য করিডোর, যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে বিসিআইএম, দা বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ফোরাম ফর রিজিওনাল কোঅপারেশন। তো এটা এটা মূলত একটা এটা মূলত একটা প্রস্তাব ছিল। এখনো এটা আলোর মুখ এখনো দেখা নাই, তারপর এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এই যে বিসিআইএম, এটা ধারণা দেন হচ্ছে রেহমান সোভান। তো এটা এখানে মূলত এটা ছিল একটা করিডোর, একটা বাণিজ্য করিডোর। সেটা হচ্ছে চীনের কুনমিং থেকে ইন্ডিয়ার কলকাতা পর্যন্ত, যেখানে চট্টগ্রামের আলীকদম সেখানে ট্রানজিট পয়েন্ট থাকবে। তো এই চীনের কুনমিং থেকে কলকাতা পর্যন্ত যে হচ্ছে করিডোরটা, এটাকে মূলত হচ্ছে বিসিআইএম বলা হয়। এই যে রিজিয়নটা, এখানে হিসাব করে দেখা গেছে যে এখানে প্রায় 440 মিলিয়ন মানুষের বসবাস। হ্যাঁ, এখানে অর্থাৎ হিউজ একটা কাস্টমার এখানে আছে। এবং যে পুরা পুরা যে জায়গাটার আয়তন হচ্ছে 1.65 মিলিয়ন বর্গ কিলোমিটার। অর্থাৎ এই এই বিসিআইএম যদি যদি গঠন করা হয়, তাহলে যেসব যে দেশগুলো আশেপাশে আছে, চীন, ইন্ডিয়া অথবা বাংলাদেশ, তাহলে সবাই খুব লাভবান হবে। যদি এটা আলোর মুখ এখনো দেখে নাই, এটা হচ্ছে প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ। এরপরে আমরা দেখবো হচ্ছে জি7 অথবা হচ্ছে গ্রুপ 7। এটা এটা হচ্ছে শিল্পোন্নত দেশের 7টা শিল্পোন্নত দেশ, তাদের একটা জোট, যেখানে আছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। তো জি7 কিন্তু এটা শুরুতে হচ্ছে জি8 ছিল একটা সময়। জি8 মানে হচ্ছে এখানে রাশিয়াও ছিল, কিন্তু রাশিয়াকে তারা 1998 সালে যোগ দিয়েছিল, পরে আবার 2014 সালে বের হয়ে যাচ্ছে, একটু পরে আমরা দেখবো। তো এই 7টা শিল্পোন্নত দেশ নিয়ে হচ্ছে এই জি7টা গঠিত। এর মধ্যে জি7 প্রতিষ্ঠিত হয় কবে? জি7 প্রতিষ্ঠিত হয় 1975 সালে। হ্যাঁ, গ্রুপ অফ 7 এটা প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে। এটা কিন্তু কোনো সদর দপ্তর নাই। হ্যাঁ, এটার কোনো সদর দপ্তরও নাই। প্লাস হচ্ছে এটার কোনো মহাপরিচালক বা কে প্রধান হবে, কে সভাপতি হবে, এগুলো কিছু নাই এটার। হ্যাঁ, শুধু কোন এটার প্রতি বছর যাদের একটা সামিট হয়, সেই সামিট গুলো হচ্ছে মনে রাখতে হবে। তো ওই যেটা বললাম একটু আগে, যে জি7 কিন্তু জি8 ছিল, অর্থাৎ গ্রুপ 8 ছিল।
কিন্তু এর মধ্যে যে রাশিয়া, তারা 1998 সালে যদিও গ্রুপ 7 এ অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু পরে 1973 দেওয়া আছে না, 1973 হবে না, 1975 হবে। আচ্ছা, তো রাশিয়া 1998 সালে হচ্ছে এই G7 সেখানে হচ্ছে ঢুকে, কিন্তু 2014 সালে ওই যে ইউক্রেন, ইউক্রেনের যে ক্রিমিয়া যখন দখল করে রাশিয়া, তখন হচ্ছে গ্রুপের বাকি যে সদস্যরা তারা হচ্ছে রাশিয়াকে হচ্ছে গ্রুপ থেকে বের করে দেয়, অর্থাৎ 2014 সালে রাশিয়া তারা হচ্ছে বের হয়ে যায়। তো সর্বশেষ সর্বশেষ যে G7 সম্মেলন হয়, সেটা সেটা হচ্ছে যুক্তরাজ্যে 2021 সালে সর্বশেষ সম্মেলনটা হয়। এটা ছিল 47তম সামিট G7 এর। আর পরবর্তীতে 48তম যে সামিট, সেটা হবে কোথায়? সেটা হবে হচ্ছে জার্মানিতে। এবং এই যে ভদ্রলোকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন এখন জার্মানির বর্তমান যে চ্যান্সেলর। হ্যাঁ, এই বর্তমান চ্যান্সেলরের ছবি, এবং তার নাম হচ্ছে ওলাফ শলস। হ্যাঁ, এটা একটা প্রায় প্রশ্ন আসতো যে জার্মানির চ্যান্সেলর নাম কি। তো আমরা উত্তর করতাম যে অ্যাঙ্গেলা মার্কেল। অ্যাঙ্গেলা মার্কেল এখন নাই, এখন যিনি বর্তমান চ্যান্সেলর তার নাম হচ্ছে ওলাফ শলস। তো আগামী 26 জুন 2022 সালে এই G7 এটার 48তম সামিট অনুষ্ঠিত হবে। এরপরে আমরা দেখবো হচ্ছে গ্রুপ 20, যেটাকে বলা হয় সংক্ষেপে G20। এটা হচ্ছে যে শিল্পোন্নত যে 20টা দেশ, শিল্পোন্নত 20টা দেশের হচ্ছে বাণিজ্য মন্ত্রী, অর্থাৎ ফিনান্স মিনিস্টার, এবং হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর, তাদের হচ্ছে একটা জোট। তো এদের মূলত কাজটা কি? কাজটাই হচ্ছে যে তারা এখানে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন হচ্ছে বাণিজ্য বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে তারা মানে সহযোগিতা করার জন্যই এই জোটটা মূলত করা। এর মধ্যে দেখেন, এটার যে সদস্য সংখ্যা হচ্ছে 20টা। এর মধ্যে 20টা কিন্তু দেশ না, এর মধ্যে 19টা হচ্ছে দেশ, এবং একটা হচ্ছে ইউ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। তো এই যে হচ্ছে G20 বা হচ্ছে গ্রুপ 20, এই সবগুলা যে তাদের সদস্য, এর মধ্যে টোটাল যে গ্লোবাল যে পপুলেশন 60% হচ্ছে এখানে বিলং করে, এবং টোটাল যে গ্লোবাল এক্সপোর্ট হয় তার মধ্যে 75% হচ্ছে এখানে, এবং টোটাল যে গ্লোবাল ইকোনমির যে জিডিপি তার মধ্যে 80% হচ্ছে এই গ্রুপ 20 অন্তর্ভুক্ত। তো এই গ্রুপ 20 সদস্য হচ্ছে কারা কারা, এই সদস্য নামগুলো আপনাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। যে এখানে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি G20 সদস্য, বা নিচের কোনটি G20 সদস্য নয়, এরকম প্রশ্ন আসতে পারে। G20 উদ্যোক্তা দেশ ছিল ফ্রান্স, এবং এটা 1999 সালে ফ্রান্স এটার উদ্যোগ নেয়, এবং 1999 সালে এটা প্রতিষ্ঠা পায় G20। যিনি বর্তমান চেয়ারম্যান নাম হচ্ছে জোকো উইদোদো। তিনি হচ্ছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এবং নেক্সট যে G20 যে সম্মেলন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পরবর্তী G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। তো 2022 সালে যে 17তম G20 সম্মেলন, সেটা ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে। আর এরপরের জি আচ্ছা, এখানে G22 হবে না, G20 হবে। সামনের 2022 সালের যে সামিটটা, সেটা হবে ইন্দোনেশিয়ার বালিতে, এবং 2023 সালের যে সামিট, সেটা হবে ইন্ডিয়াতে, সেটা হবে ভারতে। আরেকটা গ্রুপ আমরা দেখবো, যেটার নাম হচ্ছে G77, অর্থাৎ গ্রুপ 77। দেখেন, এখানে আছে হচ্ছে গ্রুপ 77 এন্ড চায়না। চায়নার নামটা আছে, চায়নাটা কেন আসছে আমরা একটু পরে বলবো। তো এটা হচ্ছে মূলত জাতিসংঘের যেসব উন্নয়নশীল দেশগুলো আছে, সেই দেশগুলোর জোট। হ্যাঁ, এই দেশগুলোর জোট। এবং এটার কাজ
কাজই হচ্ছে যে এই দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ করা। বাণিজ্য সম্প্রসারণ করা হচ্ছে এদের কাজ। এবং এই জোটটা করার পেছনে ছিল হচ্ছে আংটাড এবং হচ্ছে ইকোসক, জাতিসংঘের যে একটা একটা হচ্ছে অঙ্গ সংস্থা আর একটা ছিল উন্নয়নমূলক সংস্থা। এই দুইটা সংস্থাই এই হচ্ছে গ্রুপ 77 তৈরির পিছনে কাজ করেছিল, এবং এটা প্রতিষ্ঠা পায় হচ্ছে 1964 সালে। অর্থাৎ যদি এখন এখানে যদি প্রশ্ন আসে যে যে গ্রুপ 77 এর সদর দপ্তর কোথায়, তো সেহেতু হবে জাতিসংঘের কার্যালয়, কারণ গ্রুপ 77 এটা জাতিসংঘ নিয়ন্ত্রণ করে। দেখেন এটা যদিও নাম গ্রুপ 77, তার মানে এখানে 77টা তো জনসংখ্যা, সরি মানে 77টা সদস্য সংখ্যা থাকা উচিত, কিন্তু বর্তমান যে সদস্য সংখ্যা, বর্তমান সদস্য সংখ্যা 134টা। আর প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল 77। তো ওই সেখান থেকেই নাম হয়েছে গ্রুপ 77, কিন্তু বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 134 জন। বর্তমানে G77 এর সভাপতি কে? বর্তমান G77 এর সভাপতি হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ একবার সভাপতি হয়েছিল, এবং সেটা হচ্ছে 2019 সালে। অর্থাৎ প্রতি প্রতি বছরই একটা নতুন দেশ সভাপতি হয়। অনেকটা হচ্ছে তারা একজনের পর একজন করে সভাপতি হয়। তো সেই হিসেবে 2019 সালে বাংলাদেশ হয়েছিল এটা সভাপতি। এখন এই যে গ্রুপ 77, হ্যাঁ, এখানে চীন শুরুতে 1964 সালে যখন এই গ্রুপ 77 তৈরি হয়, তখন কিন্তু এখানে চীন ছিল। হ্যাঁ, কারণ কারণ এখানে চীন চীন 1964 সালে উন্নয়নশীল দেশ হিসেবে ছিল। হ্যাঁ, চীন 1964 সালে, এখন যে চীনের অবস্থা, এখন এতটা উন্নত কিন্তু ছিল না চীন। তো তখন কিন্তু তারা G77 এর সদস্য ছিল, কিন্তু পরবর্তীতে তাদের যখন টাকা পয়সা হয়, তারা যখন একটু ধনী হয়ে যায়, তখন তাদের এখানে থাকাটা একটু প্রেস্টিজে লাগতো আর কি, যে আমরা তো এখন উন্নত হয়ে গেছি, আমাদের তো এখানে থাকার দরকার নেই। তো তারা পরে G77 থেকে তারা পুরোপুরি বের হয়ে যায় নাই। G77 এর সাথেই তারা ছিল, কিন্তু তারা নিজেদেরকে সদস্য বলে দাবি করে না। তারা G77 এর যেসব বিভিন্ন ধরনের সদস্য আছে, তাদেরকে তারা হচ্ছে সাহায্য সহযোগিতা করে। এই G77 এর মধ্যেই 24টা দেশ আছে, তারা আবার নিজেদের মধ্যে একটা গ্রুপ করে নিছে, এটাকে বলা হয় G24। এটা এটা সাধারণত হচ্ছে যে G77 যে গ্রুপটা, তাদের মধ্যে যেসব হচ্ছে অগ্রসরমান দেশ আছে, এদের নিয়ে হচ্ছে G24। এগুলো হচ্ছে G24 এর মেম্বার। এটা অতটা ইম্পর্টেন্ট না যদিও, তারপরে কেউ চাইলে মনে রাখতে পারেন। আচ্ছা, এখন প্রশ্ন যে জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কি? আচ্ছা, জিকে ফাইনাল আছে আজকে। জিকে ফাইনাল আছে 11:30টায়। আজকে বাংলাদেশ বিষয়াবলীর ফাইনাল। আচ্ছা, ঠিক আছে, আমরা আর অল্প কিছুক্ষণ পড়বো। অল্প কিছুক্ষণ পরে আমরা চলে যাব। হ্যাঁ, তো জার্মানির চ্যান্সেলরকে, বর্তমান চ্যান্সেলরকে, এটা পরীক্ষা কিন্তু আসতে পারে এখন, কারণ এটা একটু কনফিউজিং একটা প্রশ্ন। কারণ অপশনে অপশনে কিন্তু অ্যাঙ্গেলা মার্কেল থাকবে অবশ্যই। অপশনে অবশ্যই অ্যাঙ্গেলা মার্কেল থাকবে, এবং ওলাফ শলসও থাকবে। সেহেতু উঠতে হবে ওলাফ শলস। D8, D8 হচ্ছে মুসলিম, দেখেন এটার নামটা হচ্ছে যে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন। অর্থাৎ মুসলিম দেশ, মুসলিম যে 8টা দেশ, মুসলিম 8টা দেশের একটা অর্থনৈতিক সাহায্য সহযোগিতার জন্য একটা হচ্ছে প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে D8, এবং যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে ইস্তাম্বুলে 1997 সালে। এবং এটার সদস্য কারা? সদস্য 8টা সদস্য, 8টা উন্নয়নশীল সদস্য। এর মধ্যে আছে বাংলাদেশ, এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইজিপ্ট। এই 8টা দেশ হচ্ছে সদস্য। এখানে যেটা প্রশ্ন আসে যে কোনটি D8 ভুক্ত সদস্য নয়, অথবা কোনটি D8 সদস্য, এই প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। অ্যাপেক এবং হচ্ছে এশিয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন।
অর্থাৎ এশিয়া এবং হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে অর্থনৈতিক জোট, এটার নাম হচ্ছে অ্যাপেক, যেটা প্রতিষ্ঠা পায় হচ্ছে 1989 সালে এবং প্রতিষ্ঠা পেয়েছিল অস্ট্রেলিয়ার। আচ্ছা, অস্ট্রেলিয়ার রাজধানী কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সিডনি? হ্যাঁ, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা এবং সেখানেই এই অ্যাপেকটা হচ্ছে প্রতিষ্ঠা পেয়েছিল 1989 সালে। অ্যাপেকের বর্তমান যে সদস্য, বর্তমান সদস্য হচ্ছে 21টা। 21টা যে সদস্য, এই নামগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এগুলো আপনারা যদি ম্যাপ দেখে পড়েন তাহলে হচ্ছে একটু সুবিধাজনক হবে। তো 21টা হচ্ছে 21টা সদস্য এবং এদের ফাউন্ডিং মেম্বার ফাউন্ডিং ফাউন্ডিং মেম্বার ছিল 12টা, অর্থাৎ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টা, আর এখন বর্তমান যে সদস্য এখন হচ্ছে 21টা। সদর দপ্তর সদর দপ্তর হচ্ছে সিঙ্গাপুরে অবস্থিত। সিঙ্গাপুর যে কুইন্সটন, সেই কুইন্সটনে অবস্থিত এর সদর দপ্তর। সর্বশেষ সম্মেলন, সরি, আগের স্লাইডটা, আগের যে স্লাইডটা ছিল সেটা হচ্ছে বাদ যাবে, এটা আগের চলে আসছে। বর্তমানের যিনি আচ্ছা, এই যে অ্যাপেকের যে প্রধান, অ্যাপেকের প্রধান নাম হচ্ছে নির্বাহী পরিচালক। এবং এখন যিনি বর্তমান আছেন, বর্তমানের অ্যাপেকের যে প্রধান, তার নাম হচ্ছে রেবেকা এস্তা মারিয়া। সর্বশেষ যে সম্মেলন, এপেক সম্মেলন, সেটা হচ্ছে 2022 সালে হয়। 2022 সালে থাইল্যান্ডে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটা ছিল 34তম সম্মেলন। যেহেতু 2022 সালে হয়েছে, তার মানে এটা একটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন যে অ্যাপেকের সর্বশেষ সম্মেলন কোথায় হয়, অর্থাৎ 2022 সালে যে সম্মেলন সেটা কোথায় হয়। 2022 সালে সম্মেলন হয় হচ্ছে থাইল্যান্ডে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে দি কমনওয়েলথ অফ নেশন। তো একটা সময় হচ্ছে ব্রিটিশরা প্রায় হচ্ছে পুরো পৃথিবীর একটা উল্লেখযোগ্য অংশ তারা শাসন করত। তো ব্রিটিশদের শাসন হচ্ছে শেষ হয়ে গেছে, কিন্তু তাদের মনে মনে একটা শখ আছে আর কি এখনো, যে যেহেতু তারা শাসন করছে, তাদের একটা টান রয়ে গেছে আর কি এখনো। তো পরে তারা এই টানের জন্যই একটা সংস্থা তৈরি করে, যার নাম হচ্ছে দ্য কমনওয়েলথ অফ নেশন। অর্থাৎ ব্রিটিশ উপনিবেশ যে দেশগুলো ছিল, ব্রিটিশ উপনিবেশ যে দেশগুলো ছিল সেগুলো হচ্ছে এখানকার সদস্য। তো এটা প্রতিষ্ঠা পাওয়া হচ্ছে 1949 সালে এবং এটার সদর দপ্তর হচ্ছে মালবোরো হাউস, লন্ডন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে কমনওয়েলথের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের নাম কি? সেহেতু উত্তর হবে মালবোরো হাউস। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 54। আর এখন কথা হচ্ছে যে এই এই যে কমনওয়েলথ, এরা আসলে এখন কি কাজ করে, এদের আসলে কি কাজ? এদের মূলত মূল মূল যে কাজটা, এদের মূল কাজটা হচ্ছে যেসব সদস্য দেশগুলো আছে, এই সদস্য দেশগুলোতে মূলত শিক্ষা শিক্ষা বা হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করা, বা হচ্ছে গণতন্ত্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করা, এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য। বর্তমান যিনি মহাসচিব আছেন তার নাম হচ্ছে বর্তমানে যিনি মহাসচিব আছেন তার নাম হচ্ছে প্যাট্রিসিয়া জেনেট। আচ্ছা, বাংলাদেশ 1972 সালে প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার যে সদস্যপদ লাভ করে কমনওয়েলথে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যেই কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ। সেটা 1972 সালে লাভ করেছিল। আর যদি এই প্রশ্ন গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সর্বপ্রথম, হ্যাঁ, কোন সম্মেলনে যোগ দেয়, বাংলাদেশ কমনওয়েলথের সর্বপ্রথম কোন সম্মেলনে যোগ দেয়, সেটা উত্তর হবে 1973 সালে। অর্থাৎ বাংলাদেশ 1972 সালে তারা প্রথম সদস্যপদ পায় এবং 1973 সালে তারা প্রথম সম্মেলনে যোগদান করে। সার্কভুক্ত সার্কভুক্ত দেশ কিন্তু কমনওয়েলথের সদস্য না, এরকম দেশ হচ্ছে 3টা। একটা হচ্ছে নেপাল, ভুটান এবং হচ্ছে আফগানিস্তান। এমনিতে নেপাল নেপাল কিন্তু কোনোদিনই ব্রিটিশ যে উপনিবেশ বা কোন উপনিবেশের আন্ডারেই হচ্ছে নেপাল ছিল না। এর মধ্যে সার্কভুক্ত দেশ কিন্তু কমনওয়েলথের সদস্য নয়, এর মধ্যে আছে নেপাল, ভুটান এবং হচ্ছে আফগানিস্তান। কমনওয়েলথভুক্ত যেসব দেশের
আহ, সর্বোচ্চ সর্বোচ্চ যে কূটনীতিক, এদের কি বলা হয়? এদেরকে বলা হচ্ছে হাই কমিশনার। হ্যাঁ, অর্থাৎ কমনওয়েলথভুক্ত যেসব হচ্ছে যেসব দেশ আছেন, হ্যাঁ, তাদের যেসব হচ্ছে কূটনীতিক কূটনীতিক হচ্ছে থাকবে, তাদেরকে বলা হবে হচ্ছে হাই কমিশনার। যেমন যেমন এই যে বাংলাদেশের যিনি হচ্ছে ব্রিটিশ মানে ব্রিটেনে যিনি বাংলাদেশের হাই কমিশনার, আমরা যে ছবি দেখতে পাচ্ছি তার আচ্ছা, এর নামটা কি আপনারা কেউ জানেন? নামটা ঠিক আমার এখন মনে পড়তেছে না। আচ্ছা, তার নাম হচ্ছে সাইদা তাসনিম মেবি। আচ্ছা, হ্যাঁ, সাইদা তাসনিম। হ্যাঁ, সাইদা তাসনিম উনি এখন বাংলাদেশের হাই কমিশনার ব্রিটেনে। তো আপনারও যদি পররাষ্ট্র ক্যাডার হন, যদি আপনার যদি কেউ এখান থেকে পররাষ্ট্র ক্যাডার হন, তাহলে আপনারাও হচ্ছে কোনো কোন একটা দেশের হচ্ছে হাই কমিশনার হইতে পারবেন। তখন আপনাদেরকে হাই কমিশনে ডাকা হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মানবাধিকার প্রতিষ্ঠান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অর্থাৎ যেসব বিশ্বের যে সকল প্রতিষ্ঠান মানবাধিকার নিয়ে কাজ করে, তাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে 1961 সালে, এবং এটার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর লন্ডনে অবস্থিত। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়, এটা প্রশ্ন আসতে পারে। তো সদর দপ্তর হচ্ছে লন্ডনে অবস্থিত। সর্বোচ্চ যে পদ, সর্বোচ্চ পদ হচ্ছে মহাসচিব, এবং যিনি বর্তমান মহাসচিব হচ্ছে এগনেস ক্যালমার্ট। আর বাংলাদেশ থেকে একজন মহাসচিব ছিলেন, তার নাম হচ্ছে আইরিন খান। তিনি একসময় এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব ছিলেন। তো এই ছিল আজকে আপনাদের ক্লাস। আপনারা আজকে কাহুত কি দিবেন আজকে আপনারা? যেহেতু আজকে আপনার বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, আপনারা কি কাহুত দিতে চান? হিউজ পড়া? আন্তর্জাতিক সংগঠন তো অনেক পড়া। আন্তর্জাতিক সংগঠন তো যেহেতু সংগঠন অনেক এবং এখান থেকে প্রশ্ন কমন আসে, সেহেতু পড়া তো বেশি থাকবেই। প্রতিদিনের স্লাইড প্রতিদিন আমি আমি তো দিয়ে দেই। আমি তো স্লাইড আপলোড দিয়ে দেই। আহ, আপনার যেখানে আমার যেখানে আপলোড দেওয়ার কথা আমি সেখানে আপলোড দিয়ে দিই। হয়তো সময় মতো আপনারা যেখান থেকে ডাউনলোড করেন সেখানে আপলোড দেওয়ার আমার পারমিশন নাই, বা আমার মনে হয় অ্যাক্সেসটা নাই ওখানে, এই কারণে আমি হচ্ছে আপলোড দিতে পারি না আর কি। আমি গতকালের যে স্লাইড গুলো সেগুলো গতকালকে রাত্রি দিয়ে দিয়েছি, যে পিডিএফটা সেটা হচ্ছে রাত্রি দিয়ে দিছি। আসলে এই যে এত ইনফো, এগুলা একদিনে আসলে পড়ার বিষয় না। হ্যাঁ, আপনি একদিনে বসে এগুলো সব পড়ে ফেলবেন, এটা কিন্তু আসলে সম্ভব না। আপনার এগুলো প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন অল্প অল্প মানে প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে। হ্যাঁ, অল্প অল্প করে পড়লে আপনি পারবেন। এগুলো একদিনে একদিনে পড়ার বিষয় না। আচ্ছা, আপনারা কি আজকে কাহুট দিতে চান? কাউট কাউট কি দিতে চান? যেহেতু 11:30 পরীক্ষা আছে, কাউট দিতে মোটামুটি সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনারা আজকে চান না, সেহেতু ঠিক আছে। হ্যাঁ, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সর্বসম্মতিক্রমে আজকের আজকের কাহুটটি হচ্ছে না। আপনারা তাহলে